এবং এই অপরাধের মধ্যে ডাক্তাররা ইনভলভড সম্পূর্ণ রকমভাবে। কারণ আপনাকে একটা জাস্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন তাদের কাজে ফেরা উচিত। কারণ সাধারণ মানুষ হচ্ছে আসল। তুমি মানুষকে সেবা না দিয়ে, কারণ তোমার সেটাই কাজ। এরা সবসময় বলে যে ধর্মের সঙ্গে রাজনীতিকে মেলাবেন না, তা তোর ছবিগুলো সব পূজা মণ্ডপে টাঙাতে বলছিস কেন রে? এটাই হচ্ছে শিক্ষার দৈন্যতা। কিছু নকশালি গোষ্ঠী আছে যে ওই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে, ছেলেগুলোর মাথাটা কষ্ট করেছে, একদম দায়িত্ব নিয়ে বলছে এই নকশালগুলো করে। আমার মনে হয় না হাসপাতালে যারা সিনিয়র ডাক্তাররা কাজ করেন তারা, একজন কাউকে তো কাজের দায়িত্বটা নিতে হবে, তারা চলে যাবেন, তারা থাকবেন, এক্সপেক্টেড থাকবেন, তাদের ছুটি নেবেন না। আর এই আন্দোলনের রূপরেখাটা আমার মাথাতেও এখন আর ঢুকছে না। এই একমাত্র আন্দোলন প্রথম থেকে দেখেছিলাম যেটা ডাক্তাররা কিছু খারাপ ডাক্তারদের বিরুদ্ধে ভালো ডাক্তাররা আন্দোলন করছে, এরকম কোনো জায়গায় হয়নি। খারাপ পুলিশের মানে এগেনস্টে ভালো পুলিশটা আন্দোলন করছে, এরকম কিন্তু কোনো জায়গায় দেখিনি। এবং এই অপরাধের মধ্যে ডাক্তাররা ইনভলভড সম্পূর্ণ রকমভাবে। কারণ আপনাকে একটা জাস্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে তিলোত্তমা বা অভয়া যাই বলুন, তার মাথার ক্লিপটা পাশে পড়েছিল এবং ওটা তার গোপনাঙ্গের ওখানে লাগানো ছিল। মোস্ট প্রবাবলি যখনই কোনো একজন ব্লিডিং হবে বা কিছু হবে, একটা ডাক্তারের ইনস্টিংক্ট হচ্ছে ব্লিডিংটা বন্ধ করা। এটা যে কোনো সার্জেনই জানে, বা যে ওটি করছে সেই প্রথম ব্লিডিংটাকে আমরা থেকে স্টপ করতে চাই, সেটা আর্টারি দিয়ে হোক, তারপরে বেঁধে হোক, যাই হোক। যখন ব্লিডিং হচ্ছে তখন হয়তো ভয় পেয়ে হঠাৎ করে তার ইনস্টিংক্ট থেকে বন্ধ করে দিয়েছে। কাজে ডাক্তার ইনভলভ আছেই, কাজে খারাপ ডাক্তারদের এগেনস্টে ভালো ডাক্তারদের। এবারে এই খারাপ ডাক্তার কারা, এটা কিন্তু ওরা যারা জানে তারা যদি প্রথম থেকেই বলতো যে এই ডাক্তারদের এগেনস্টে আমরা এফআইআর করছি, এদেরকে সরিয়ে দিয়ে তারপরেতে আমরা কাজে ফিরবো, এটা স্বাভাবিক যে আরজি করে যে ছেলেগুলো আছে সেখানে খারাপ ডাক্তারও কাজ করবে, তারা থ্রেটের শিকার হবে। আমরা তো জানি না, আমরা তো এটার ভুক্তভোগী নই, তারা কী ধরনের থ্রেটের শিকার হয়েছিল, তো স্বাভাবিকভাবে তারা কাজ করতে ভয় পাচ্ছে। এতদিন চলে গেল, আজকে এখনো পর্যন্ত না সুপ্রিম কোর্ট না সরকার তাদের সদিচ্ছা দেখাতে পারলো এবং সম্পূর্ণ রকমভাবে তাদেরকে সাহস জোগাতে পারলো। কাজেই স্বাভাবিকভাবে তারাও সম্পূর্ণ রকমভাবে কাজে যেতে পারছে না, বা বারবার বিভিন্নভাবে হয়তো এরা কাজ থেকে বন্ধ করে আসছে। তবে কাজের ক্ষতি হবে, সিনিয়র ডাক্তাররা নিশ্চয়ই কাজ করবেন। তবু আমি তাও বলবো, যতই থ্রেট থাক, শুধু আরজি করেও হোক, কিন্তু অন্য কোনো জায়গাতে তাদের কাজে ফেরা উচিত। কারণ সাধারণ মানুষ হচ্ছে আসল। তুমি মানুষকে সেবা না দিয়ে, কারণ তোমার সেটাই কাজ, তুমি হয়েছে নিশ্চয়ই করবে, কিন্তু তোমাদের কাজে ফেরা উচিত, এটা কিন্তু স্বাভাবিক। আপনার এই কথাটা থেকেই আমার পরের প্রশ্নটা আসছে যে আপনিও বলছেন একজন সিনিয়র ডাক্তার হয়ে যে কাজে ফেরা উচিত, এবং সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে, গতকালের যে শুনানি হয়েছে, সোমবার যে শুনানি হয়েছে, তাতে সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে যে সমস্ত পরিষেবাই দিতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টের সেই নির্দেশকে পর্যন্ত অগ্রাহ্য করে আজকে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে চলে গেলেন। এতটা স্পর্ধা দেখালেন কি করে? দেখুন, স্পর্ধা দেখিয়েছে কি না দেখিয়েছে আমি এইভাবে বলতে পারবো না। তবে আমার একটা জিনিস, সুপ্রিম কোর্টের তো সমালোচনা করা উচিত নয়, ওনারা নিজেরাই সুমোটো মামলাটা নিয়েছেন এবং এটা আরও তড়িৎ গতিতে করা উচিত বলে মনে হয়। সে মামলার একদিন উনি বসলেন না, তার শারীরিক ব্যথা বা ঠিক হতেই পারে, অসুস্থ হতেই পারেন, তারপরে সেই মামলাটা 1 নম্বর থেকে 42 নম্বরে গেল। তাহলে সুপ্রিম কোর্টই বা সেই মামলাটার ওপরে কীরকম নীতি নির্ধারণ করছে, সেই হিসেবেই হয়তো এরা সাহসটা পেয়েছে। সুপ্রিম কোর্টকে যদি প্রথমেই কঠোরভাবে, আমার সমালোচনা করছি না, তাদেরও বোঝা উচিত যে এটা কিন্তু 1 নম্বর। আজকে কার মৃতদেহ, কোন নেতার মৃতদেহ কোথায় পোতা হয় বলে রাত্রি 12টার সময় সুপ্রিম কোর্ট খোলা হয়। আর এই মামলাটা কি এতই ফেল না যে এটাকে একবারে প্রথমভাবে হিয়ারিং করে জিনিসটাকে টাইম দিয়ে করতে পারা যায় না? এটা আমার খুব খারাপ লেগেছে। তবুও আশা করব যে সুপ্রিম কোর্ট বুঝবেন, এবং ছাত্রদেরও বলবো কাজে ফেরা উচিত। তুমি প্রয়োজন হলে শুধু আরজিকর বাদ দাও,
কিন্তু অন্য জায়গাতে কাজে ফেরা উচিত, কারণ সাধারণ মানুষকে বাদ দিয়ে কখনোই আন্দোলন হতে পারে না, তাদেরকে কষ্ট দিয়ে কখনোই নয়, এটা আমি ভাবতেও পারবো না কোনোদিন। ডাক্তারবাবু, এরপরে যে আমরা যে বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করব সেটা আমাদের গোটা রাজ্যের খুব জ্বলন্ত সমস্যা যে কোনো সরকারি হাসপাতালে, সেটা হচ্ছে যে যে কোনো জিনিস, ধরুন সুতো থেকে কোনো ওষুধ থেকে কোনো গজ ব্যান্ডেজ থেকে এরকম কিছু রোগীর পরিবারকে বলা হয় আপনারা কিনে নিয়ে আসুন, তারপর আমরা করতে পারবো, তার আগে আমাদের কাছে সে সমস্ত পর্যাপ্ত পরিমাণে নেই। এই জিনিস আমরা প্রায়ই দেখি যে এখানকার বিভিন্ন সরকারি হাসপাতালে হয়ে থাকে, এবং সেই জিনিসই ঘটেছে সাগর দত্তের পর এবারে 1 নম্বর মালদহের রতুয়া 1 নম্বর ব্লক সরকারি হাসপাতাল। সেখানে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে একজন রোগী আসেন, তার আঙুল কেটে গেছিল এবং তার আঙুল যে সেখানে স্টিচ করতে হবে তার জন্য পর্যাপ্ত যে সুতো ডাক্তাররা ব্যবহার করেন সেই সুতো ছিল না, তার জন্য তার মানে যারা পরিবারের লোকজন যারা নিয়ে এসেছেন তাদেরকে বলা হয় এবং তারা এসে সুতো কিনে দেন, তারপরে সেই মানে যে রোগী তার আঙুলে স্টিচ করা হয়, যিনি ক্ষত নিয়েছেন তার আঙুলে স্টিচ করা হয় এবং এরপরে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার সে মানে আত্মীয়রা এবং বেশ কিছু অন্যান্য লোকজন তারা মদ্যপ অবস্থায় হাসপাতালে এসে ডাক্তারদের টেবিল চাপড়ে তাদের সঙ্গে অশ্লীল গালিগালাজ করেন এবং ভীষণভাবে তাদেরকে হুমকি দেন। এরপরে থানায় সে বিষয়ে রিপোর্ট করেন যখন ডাক্তাররা, থানা থেকে লোক এসে পুলিশ এসে তাদেরকে নিয়ন্ত্রণ করে। প্রশ্নটা হচ্ছে যে এত খারাপ অবস্থা কেন সরকারি হাসপাতালে, যেসব জিনিসগুলো মানে মিনিমাম বিষয়গুলো যেমন সুতো, যেমন গজ, যেমন তুলো, ব্যান্ডেজ ইত্যাদিগুলোর তো পর্যাপ্ত পরিমাণ সরবরাহ থাকা উচিত, সেগুলো পর্যন্ত পাওয়া যায় না, সেগুলোকেও রোগীর পরিবারকে বলতে হয় যে কিনে দিন, এবং ফলে ডাক্তারদেরকে হেনস্থা হতে হচ্ছে রোগীর পরিবারের কাছে, যেখানে তাদের আদৌ কিছু করার নেই। কি বলবেন এই বিষয়ে? ডাক্তার এবং নিচু মানে যারা পোস্টে কাজ করেন পুলিশ, এরা হচ্ছে সব থেকে বড় সফট টার্গেট, কারণ এদেরকে কাছাকাছি পাওয়া যাচ্ছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার যে সবসময় ওষুধ বা এগুলো থাকে না, এটা আমরা অন্যদের কাছ থেকেও শুনেছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এত বছর ধরে একটা পরিকল্পনা থাকবে না। এটা হয়তো বড় আরজিকর বা মেডিকেল কলেজে হবে না, কিন্তু ছোটোখাটো বিপিএইচসিতে এটা খুব অস্বাভাবিক নয়, এটা হতেই পারে। এবং সরকার সবসময় মিথ্যে বলেন। সেদিন তো সুপ্রিম কোর্টেও শুনলাম যে ছেলেটিকে দেখা হয়েছে যে সাগর দত্তের, এবং তাকে অ্যাডমিশনের জন্য বলা হয়েছে, বেড পায়নি বলে মারা গেছে, সেটা ঘুরিয়ে দিয়ে বলছে যে ডাক্তাররা করতে পারেনি। সুপ্রিম কোর্টে মিথ্যে কথা বলছে কারা? সরকার নিয়োজিত উকিল, যারা আমার ট্যাক্স দেওয়া পয়সায়, আপনার ট্যাক্স দেওয়া পয়সায় এবং তিলোত্তমার যে ট্যাক্স পে করতো তার পয়সাতে ওরা এনগেজ করেছে। সত্যি সত্যি সুতো বা এরকম অ্যাভেলেবিলিটি প্রবলেম আছে। এবং সব থেকে বড় কথা, এরা এই যে মদ্যপ অবস্থায় এসছে, এখন তো 20 টাকাতে চুল্লু পাওয়া যায়, মানে চুল্লু বা যাই হোক এখন সরকারি মদ পাওয়া যায়, এটা তো স্বাভাবিকভাবেই সরকার যেরকমভাবে মানুষের মানসিকতা, নিজের মন যদি সঠিকভাবে কর্ষণ না করা হয় তো এরকম মানসিকতা নিয়ে যাবে যে একটু মদ খেয়ে মনে হলো চল একটু ডাক্তার পিটিয়ে আসি, ধমক দিয়ে আসি, নেতা হতে যাবে। তাই পুলিশ তার উপরে এগেনস্টটা কি নিল? তুমি শুধু দুজনকে সরিয়ে দিলে, এটা তো কোনোদিন হতে পারে না। তাদের কি ধরে অ্যারেস্ট করে রেখেছে, দুটো মানে অন্য কিছু করেছে, তবেই তো লোকে শান্ত হবে যে না আর কোনোদিন যাবে না। সেটা না করলে এরকম ঘটনা বারবার, আজকে নয় তো এনআরএসেও দেখেছি, পরিবহ বলে ছেলেটিকে কি করে মারা হয়েছিল, কোনো যুক্তি ছিল এটা করার? তা স্বাভাবিকভাবে সেগুলো না থাকলে পরে, সিকিউরিটি না থাকলে সত্যি ডাক্তারদের কাজ করাটা খুব টাফ। তুলো গজ এসব নেই, এটা বাস্তব। আমাদের এখানে যে ইএসআই হসপিটালগুলো আছে, এদের একটা নিয়ম আছে যে যদি কিছু না থাকে বা যদি কিনে আনতে হয়, পেশেন্ট পার্টি পরে কিন্তু রিএম্বার্সমেন্ট করতে পারে। যতদিন না তোমরা সাপ্লাই করতে পারছো ততদিন পর্যন্ত তোমরা এই সিস্টেমটা চালাতে পারো, কিন্তু এটা করলে কিন্তু অনেক বেশি বেটার। সত্যি ডাক্তারদের কিছু ওষুধ লিখতেই হবে, কারণ অপশান নেই। আর সত্যি কথা, যে স্ট্যান্ডার্ডের ওষুধ দিচ্ছে, ওই যে অ্যান্টিবায়োটিক বা যেগুলো কিনছে ওই অত টাকা কাটমানি দিয়ে বা যেরকমভাবে যা টাকা পাঠাতে হয়, এটা তো এখন বেরোচ্ছে এগুলো। আমাদের এই ঘোষ বলে লোকটি যে করেছিল, এখন তো অবশ্য ডাক্তার নয় হে, এইটাতে বলুন যে আমি একটা রোগীর ওটি করলাম, আমি তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, সব কিছু দেওয়া হলো, তার সারলো না, নাই সারতে পারে, সে খারাপ হতে পারে। কারণ অ্যান্টিবায়োটিকের যা কোয়ালিটি থাকার কথা তার থেকে অনেক খারাপ আছে, হয়তো 1-2% একদমই খারাপ মাল। দায়ভাগটা কিন্তু এসে বলবে যে খারাপ করলো কে, ডাক্তার খারাপ করলো, তার এগেনস্টে কেস হবে। তাহলে সে দায়ভাগটা নেবে কেন? তুমি
তুমি যদি ভালো জিনিস দাও, এটা তো খুব স্বাভাবিক, ভালো কোম্পানির যেগুলো আছে ভালো কোয়ালিটি দিলে সেটাতে রোগ অনেক তাড়াতাড়ি কমে, কিন্তু অন্যগুলোতে কমবে না। তো স্বাভাবিকভাবে তারা ভয় পাবে। এক ইএসআই মডেল যতদিন না পাচ্ছে ততদিন ফলো করতে পারে, কিন্তু রিইম্বার্সমেন্টের জন্য তাতেও হয়তো 2 নম্বরই অনেক হবে, জোর করে বেশি লিখিয়ে নেবে। সেটা কি করে আটকাবে সেটা তাদের বুঝতে হবে। শিরদাঁড়া থিম করে কিন্তু পুজোর সময় অনেক রকম অনেক জায়গাতেই এই থিমটা হচ্ছিল, যেটা শিরদাঁড়া, এবং কুমোরটুলিতে আমরা দেখেওছিলাম একটা বিরাট বড় শিরদাঁড়া তৈরি করা হচ্ছে। হঠাৎ করেই খবর পাওয়া গেল যে শিরদাঁড়া চুরি হয়ে গেছে এবং তারপরে দেখা গেল শিরদাঁড়া ঢেকে দেওয়া হয়েছে। এই সরকারকে মামাটি মানুষের সরকার বললে সব থেকে সত্যের অপলাপ করা হবে। মা কখনোই নয়, পরপর নারী নির্যাতন চলছে এবং সন্দেশখালিতে যেরকমভাবে মাদের ধর্ষিত হতে হয়েছে, এ সরকার মায়েদের সরকার নয়, এ সরকার মাটির সরকারও নয়। এই সরকারটা আমি বুঝতেই পারি না, আমি বাংলাতে আছি না পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশ হয়ে গেছে। এখানে গরুর মাথা পুজোর ওখানেতে ফেলে রেখে দিচ্ছে এবং কীরকমভাবে তোল্লাই দিয়ে যাচ্ছে। অন্য জায়গাতে মূর্তি পর্যন্ত এখানে ভাঙা হয়েছে, কিছু কিছু জায়গায় আমি দেখেছি। আর মানুষের সরকার তো কোনোভাবেই নয়, কারণ মানুষদের যাদের শিরদাঁড়া আছে তাদেরকে যদি আরও নিচে না রাখতে পারি, কারণ সবাইকেই প্রথম কথা তো চেতনা, মনটাকে যদি 20 টাকা চুল্লুতে ডুবিয়ে রাখতে পারি তাহলে পরে তো খুব ভালো। এরা তাহলে তো প্রতিবাদই করবে না, প্রতিবাদ না করলে ওদের টাকা মারতে বেশি সুবিধা হবে। আর বোঝেই না যে টাকাগুলো নিয়ে ওরা কি করবে। এই সরকারটা সব থেকে এত বছরে সিপিএম সরকার তো ভালো ছিল না, ওরা তৈরি করেছিল। এটা হচ্ছে একবার নোংরা জঘন্য সরকার। এরা কখনোই শিরদাঁড়াকে ভয় পাবে, এটাই স্বাভাবিক। এরা সবসময় বলে যে ধর্মের সঙ্গে রাজনীতিকে মেলাবেন না। তা তোর ছবিগুলো সব পূজা মণ্ডপে টাঙাতে বলছিস কেন রে? তুমি ওখানে কি রাজনীতি করছো না? এইখানে যে বেলেঘাটাতে যে একটা শিরদাঁড়া করেছিল গান্ধী মাঠেতে, সেখান থেকে শিরদাঁড়া সরিয়ে দিয়ে সেখানে দুটো রাজনীতির নেতার ছবি টাঙিয়ে দিচ্ছে। তোরা কোথা থেকে আসছিস? ওনাদের তো ছবি দেওয়ার কোনো যুক্তি নেই, রাজনীতিবিদদের কেন ছবি থাকবে ওখানে? তুমিই বলছো ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না, আর রাজনীতির সঙ্গে কেন ধর্মের সঙ্গে রাজনীতিকে তোমরা মেশাচ্ছ কেন? তোমাদের ছবি কেন থাকবে? এটা তো প্রথম মানুষের প্রতিবাদ করা উচিত এবং বলবে যে এখানে যেখানে ফটো থাকবে আমরা দেখব না। প্রধান বিচারপতির বক্তব্য যে মৃত্যুর সময় অভয়ার চোখে চশমা কি করে থাকে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা চাইবো এটা খুব তাড়াতাড়ি হোক। তথ্য বিকৃতি, তথ্য লোপাটের জন্যেই কিন্তু মানুষ রেগেছে। মানুষ যে প্রতিবাদ করছে কিন্তু তথ্য বিকৃতি এবং তথ্য লোপাটের জন্যে। খুব স্বাভাবিকভাবেই ডিওয়াই চন্দ্রচূড় যেটা বলেছেন জাস্টিস, সেটা ঠিকই বলেছেন। চোখে চশমা পড়ে তো কোনো মানুষ সেভাবে ঘুমোয় না, সম্ভবও নয়। ওরা একটা কিছু করতে গিয়ে কিছু বানাতে হবে, রেট্রোস্পেক্টিভ এরকম ধরনের জিনিস, ঘটনাগুলো তৈরি করতে চেয়েছিলেন এবং সেই জন্যই এরকমভাবে একটা ভুলভাল জিনিস হয়ে গেছে। এবারে ওদের কপিল সিব্বলকে অত টাকা দিয়েছেন, টাকা দিয়ে যখন রেখেছেন তাকেই তখন তৈরি করতে হবে যে ওই লোকটাকে, মানে যাই হোক, ওই লোকটাকে তৈরি করতে হবে যে কি করে সেইটা থেকে আমরা পথ কাটিয়ে আমরা বলতে পারবো যে না এটাই এইরকমভাবে ও ঘুমিয়েছিল। কিন্তু সিবিআইকে এমন কঠিন পরিস্থিতিতে কঠিনভাবে তথ্য বিকৃত এবং লোপাট করে দেওয়া হয়েছে, সিবিআইয়ের এই কেসটাকে সলিউশন করতে অনেক সময় লাগবে। আমরা কখনোই চাই না যে যে লোকটা নির্দোষ তার শাস্তি হোক, কিন্তু চাইবো কাজেই সিবিআইকে সময় দিতে হবে। তুমি এক গাদা ডাল এক গাদা চাল একসঙ্গে মিশিয়ে তারপরে বলে না না খিচুড়ি রান্না করতে হবে না, তুমি ভাত আর ডাল রান্না করতে দাও। সিবিআইয়ের এখন এরকমই অবস্থা, তাদের তো সময় দিতে হবে, সবগুলোকে সরাতে হবে। সরালে আসল তথ্য নিশ্চয়ই বেরিয়ে আসবে। হয়তো পুরোটা কতটা পারবেন আমি জানি না, ওনারা যথেষ্ট এমিনেন্ট, এতদিন ধরে করছেন, নিশ্চয়ই বেরিয়ে আসবেন। এবং ওনার তো অবাক হয়ে যাচ্ছেন, সেটাই আমি যে উনি অবাক হয়েও এই মামলাটা খুব কুইকলি কিভাবে করবেন আরও কিছু তার কথা বলা উচিত ছিল এবং হয়তো আরও টপ লেভেলের লোকের নাম চলে আসছে, সেগুলো এখন চেপে রেখেছে, সেটা বলতে পারছেন না। ফিরোজ এডুলজি, তিনি আরেকজন আইনজীবী, তিনি বলছেন যে মানে জনস্বার্থ আইনজীবী, তিনি বলছেন যে আরজি করেও ফেক মেডিসিনের ঘটনা রয়েছে এবং সেখানে বাংলাদেশি মডেল সক্রিয় রয়েছে। এটা বিস্ফোরক অভিযোগ করেছেন সোমবার শীর্ষ আদালতে দাঁড়িয়ে। তিনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা একদিনে হয়নি, বিগত সরকারও এর সঙ্গে দায়বদ্ধ। আপনাকে আমি একটু আগে বললাম ডক্টর সৌমিত্র বিশ্বাস যিনি মারা গেছিলেন, তার মা
যে বলেছেন তার মধ্যে কিন্তু 3 জন ডাক্তারের নাম তিনি স্পষ্টভাবে অভিযোগ করেছেন, যার মধ্যে একজন ডাক্তার এখন আন্দোলনের সিনিয়র ডাক্তার হয়ে গেছেন, আন্দোলন করছেন। এই জিনিসটা চলছে, এটা আরও ওরা বাড়িয়ে নিয়ে গেছে। আজকে ওই ছেলেটির কেন মৃত্যু হলো সেটার মধ্যেও কিন্তু খারাপ ধরনের ভিডিওগ্রাফির বক্তব্য আছে, আমি যতটুকু শুনেছিলাম। এবারে এই জিনিসটাকে আপনাদের একদিনে কখনো হয়নি যে তারা বারবার এটাকে করবে। উনি যেটা বলেছেন, আর এটা আপনাকে আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা মেডিকেল কলেজের মধ্যে অনেক মেডিকেল কলেজে এই জিনিসগুলো চলছে, শুধু একটা মেডিকেল কলেজে নয়, হয়তো এতটা খারাপভাবে নয়। কোনো লোকটা খুব খারাপ, আর কোনো লোকটা হয়তো বলেছে তোমাদের কত বেশি টাকা তুলে দিতে হবে, হয়তো বেশি টাকা তুলে দিত, সেই জন্যে এরটা আরও বেশি চলেছে। কারণ এই নামটা কিন্তু অনেক দিন আগে থেকে এসছে, এটা আজকে নয়। এতদিন ধরে সরকার কি করছিল? এতদিন ধরে তাদের কাছে কানে যায়নি? তাহলে তুমি সরকারে বসে কি করবে যদি তুমি নিজেই না জানো? এবং এটা প্রত্যেকটা মেডিকেল কলেজেই কিছু না কিছুভাবে এরকম দুর্নীতি আছে। এটা সরকার তারপরে কিছু অ্যাকশন নিচ্ছে বা দেখছে, সেটা কিছু দেখেনি। উনি যেটা বলেছেন এটা সম্পূর্ণ রকমের, এবং সবথেকে বর্জ্য পদার্থগুলো কীভাবে রিসাইকেল হতো, এইগুলো, এটা কতটা খারাপ, কত মানুষের ক্ষতি হয়েছে ভাবুন তো, বা এখনও হচ্ছে বাস্তবভাবে। তো এইটাকে আমি বুঝতে পারছি না, কি এরা মানুষ না অমানুষ না, কাদেরকে আমরা বসিয়ে রেখেছি? আমরা কেন ভোটটা দিই এদেরকে? বা ভোট দিই না, আমার মনে হয় 90% ভোটই ওরা চুরি করে নেয়, বা এরপরে মানুষ কতটুকু ভোট দেবে জানি না। যদি মানুষ হয় তাহলে কারো এদেরকে ভোট দেওয়া উচিত নয়। ডাক্তারবাবু, এই যে অভয়াকে নিয়ে সারা শহর জুড়ে এত আন্দোলন, এত স্লোগান ইত্যাদি হলো, এত স্লোগানের মধ্যে প্রচুর নতুন নতুন ইনোভেটিভ স্লোগান আমরা দেখেছি, কিন্তু তার মধ্যে যে স্লোগান আমাদেরকে ভাবিয়ে তুলেছে সেটা হচ্ছে গিয়ে হঠাৎ করে আজাদি স্লোগান উঠছে। এই অভয়ার যে বিচার চাই, জাস্টিস ফর আরজি কর, সেসব ছাপিয়ে যে স্লোগানটা উঠছে সেটা হচ্ছে হাম ছিন কে লেঙ্গে আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি। এই স্লোগান অভয়ার জন্য, মানে অভয়ার বিচার চাই যখন, বা আরজি করের জাস্টিস ফর আরজি করের যে স্লোগান উঠছে, তার মাঝখানে ছিন কে লেঙ্গে আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি, এসব স্লোগান আসছে কি করে? এটাই হচ্ছে শিক্ষার দৈন্যতা। কিছু নকশালি গোষ্ঠী আছে যে ওই বাচ্চা মেয়েগুলোকে, ছেলেগুলোর মাথাটা কষ্ট করেছে, একদম দায়িত্ব নিয়ে বলছে এই নকশালগুলো করে। এবং আজকে এটাকে কুণাল ঘোষ পোস্ট করেছেন, এই এই জিনিসটাকে এতদিন ধরে ওরা কোনোদিন করেনি। এটা কেন করেছে? কারণ এটাকে সারফেসে নিয়ে আসছে যে ওরা এর বিরুদ্ধে, আদপেই নাই। এরা যে ওরাও যে এই নকশালকে ফান্ডিং এরাও হয়তো করে, সেই জন্যই এই জিনিসটাকে করাচ্ছে। এই ধরনের স্লোগান দেওয়ার জন্য সরকার কি ব্যবস্থা নিয়েছে? এখানকার সরকারের তো সঙ্গে সঙ্গে ছেলেগুলোকে অ্যারেস্ট করা উচিত ছিল। আমি ছেলেগুলোকে শাস্তি, তাদেরকে চৈতন্য আনা দরকার। বিগত 34 বছর আর এখনকার চীনে তো শিক্ষা বলে কি হয় জানি না। কিছু মানুষের মধ্যে ভুলভাল ধরিয়ে দেওয়া এবং কিছু টাকা দিলেই তাদেরকে চেঞ্জ করে দেওয়া, এটা হতে পারে। চীনকে মাঙ্গে, এর সঙ্গে কাশ্মীরের কী সম্পর্ক? আর এরকম ধরনের স্লোগান দিয়ে তাদের অ্যারেস্ট করা উচিত। সরকার কী করছে? এটা কিন্তু আমি পুলিশের ছবিও দেখেছিলাম, এটা যাদবপুরে যখন দিয়েছিল। কি বলবো, মানুষের চেতনা না হলে কখনো হবে না গো। এবং আমাদের এদেরকে, ছেলেগুলোকে ধরে ভালো করে তাদেরকে বোঝানো উচিত এবং শিক্ষা দেওয়া উচিত। যদি না শিক্ষা দেয় তাহলে জেলে থাকাই উচিত তাদের। কলকাতা পুলিশের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ধর্মতলা, নার্ভ সেন্টার প্রায় শপিংয়েরও, এবং সেখানে বউবাজার, এই সমস্ত জায়গাতে বলা হলো যে সেখানে 5 জনের বেশি লোক জমায়েত করতে পারবে না। এই সমস্ত জায়গাতে একটা মানে আইন করে সেখানে জমায়েত করা বন্ধ করা হলো। তো এই ধরনের মানে দমন করার চেষ্টা বা এইভাবে সবাইকে আটকানোর চেষ্টা কেন? এবং এটা তো পুজোর মাস, এই সময় তো ভিড় হবে, এটাই স্বাভাবিক, মানুষ নিজের পছন্দ মতো থিম চুজ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেখানে কেন সরকারের এত ভয়? দেখুন, এটা তো সাধারণ পুলিশটা করেনি, এরা করেছে যেগুলো মাথাগুলো বসে বসে করেছে, এবং এটা মমতা ব্যানার্জির নির্দেশেই করেছেন। কারণ এরা নিজেরা না আইন মেনে নিজেদেরকে এতটাই নিম্ন স্তরে বা মেরুদণ্ডহীন বানিয়ে ফেলেছে, এদের পক্ষে এরকম ধরনের করাই উচিত। 5 জন করলে তো দুর্গা মাতাই তো আসতে পারবেন না, তিনি তো 5 জনের বেশি। দুর্গা, শিব, অসুর, কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী কি করে আসবে? তারাই তো আসতে পারবে না। আর তার এখানে তুমি 5 জন ঢোকাতে পারবে না? এটা বোকা বোকা ভাবনা, বোকা বোকা চিন্তা। আর যদি তোমাদের এইটুকুই ক্ষমতা না থাকে তাহলে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে সত্যি অন্য কিছু কাজ করুন। কারণ এইগুলো লোকগুলো অত্যন্ত ফালতু এবং অত্যন্ত বাজে, এদেরকে মানা নিম্ন
চরে পুলিশের মানা উচিত কিনা তাদের বিবেককে জাগ্রত করুন। যে লোকগুলো করছে সেই লোকগুলো কখনো তাদের পুলিশের ঘরের বাড়ির লোকেরা দেখতে যাবে না ঠাকুর? তুমি উৎসবে আসুন আর এদিকে টেনে রাখবেন, সেটা পুরো ওই রকম ধরনের যে সাপকে বলবে যে ফোঁস করো, মানে ব্যাংকে বলবে যে তুমি নড়াচড়া করো না, আর সাপকে বলবে তুমি ছেড়ো না। দুটো এরকম ধরনের বুদ্ধি আছে ভট্টে, সত্যি বলেহারি বুদ্ধি। একটা শেষ প্রশ্ন করব, অনুদান নিলেও মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে এমন ফতোয়া ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। কে মানগোবিন্দ ঢোল গোবিন্দ জানি না, কোথাকার কোন লোক, হ্যাঁ ওর কথা উত্তর দেওয়ারও কোনো যুক্তি নেই। আমি আবার বলছি একটা জিনিস সব সময় বলে যাই যে রাজনীতির সঙ্গে ধর্মকে মেশাবেন না। আর এই রাজনীতিবিদদের ছবি কেন ধর্মস্থানে থাকবে, এটা কোনো যুক্তিই নেই। এই যুক্তিহীন জিনিসগুলোকে আপনাকে ভাবতে হবে, মানুষ এসব জিনিস মানবে না। ওই ঢোল গোবিন্দ মানগোবিন্দর কথা আমি উত্তর দিতে পারবো না।